তো যাই হোক, অবশেষে চলে আসলাম আমার খালাতো ভাইয়ের টমেটোর খামারে। ঠিক আছে, দেখুন আমার খালাতো ভাই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। হ্যাঁ, কাজ করছে সে। তো ঘটনা হলো যে কি বলবো আর, আজকে একটা রোমান্টিক জায়গায় যাবো। ঠিক আছে, আমরা আসার পরে তো আর কোথাও যেতে পারিনি। আমার খালাতো ভাই, আমি তো সারা জীবন দেশ বিদেশ ঘুরে বেড়াইলাম। ঠিক আছে, আমার খালাতো ভাই এলাকাতে আপনার বিভিন্ন রকম সবজির চাষ করতেছে। স্পেশালি আমি এখন যাব হচ্ছে, ও একটা বিশাল একটা টমেটোর চাষ করছে, সেই খামারে যাব এবং কিভাবে এইটা করছে আর কি, এটা সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন। আমার শ্রদ্ধেয় বড় ভাই দিনে 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 বয়স্কের কাতারে নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অলরেডি দাড়ি মোট সব পেকে গেছে। ঠিক আছে, আমার খালাতো ভাই টমেটোর চাষ করতেছে। ঠিক আছে, আমরা এখন সেই খেতে যাব। জি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চল। তো যাই হোক, আমরা এখন আমার খালাতো ভাই যাচ্ছে সামনে, তার চাষকৃত টমেটোর জমিতে আমি এখন যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে কিভাবে মানে একলাই এত বড় একটা কাজ কিভাবে সে পরিচালনা করছে, সেগুলো দেখাবো। আর এই দেখুন, এখানে কিন্তু পেঁয়াজের চাষ করা হচ্ছে। এবছর আমাদের এলাকাতে দেখছি ভালো পরিমাণে আপনার বিভিন্ন রকম সবজির চাষাবাদ করা হচ্ছে, যেটা কিন্তু ইতিপূর্বে করা হয়নি। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আমার খালাতো ভাইয়ের টমেটোর খামারে। ঠিক আছে, দেখুন আমার খালাতো ভাই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। হ্যাঁ, কাজ করছে সে। টমেটোর যে অতিরিক্ত পাতাগুলো আছে, সেই পাতাগুলো কিন্তু সে ছেটে দিচ্ছে, যাতে করে কিন্তু ফলনটা আরো বেশি পাওয়া যাবে। এবং সে কিন্তু মোটামুটি অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই টমেটোর চাষটা করেছে। তো আমরা তার কাছ থেকে জানবো কিভাবে এটা সম্ভব হলো। তো যাই হোক, তার কিন্তু আসলে কাজটা দেখে আমি খুবই, মানে কি বলবো, আমার খুবই ইচ্ছে ছিল গ্রামে এসে বিভিন্ন রকম সবজির চাষ করা, কিন্তু আসলে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বা হয়ে উঠছে না। যার কারণে আমার খালাতো ভাইয়ের ক্ষেতটা দেখে আমার মনের মধ্যে যে কি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, এটা আমি আসলে বোঝাতে পারবো না। তো আসলে আমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে এই টমেটো চাষের পুরো প্রক্রিয়াটা আমি তার কাছ থেকে একটু শুনবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো খালাতো ভাই, তুমি আর এই টমেটো চাষ কতটুকু জমিতে, মানে টোটাল প্রক্রিয়াটা কি, পরিমাণ বীজ কিভাবে কি করছো, কি পরিমাণ কি দিতে হয়, মানে এত সুন্দরভাবে যে তুমি এই পর্যন্ত কিভাবে এসেছো, এই প্রক্রিয়াটা একটু আমাদেরকে একটু বলবে, একটু জানাইবে। ঠিক আছে, তবে একটু বললে ভালো হয় আর কি। তো খালাতো ভাই, তুমি এই এত সুন্দর যে একটা পরিকল্পনা তোমার মাথায় কিভাবে ঢুকলো? ইতিপূর্বে তো করো নাই। না না, এই প্রথম করতেছো? তাহলে এই এত সুন্দর একটা পরিকল্পনা, আমাদের এলাকাতে তো আসলে এ ধরনের চাষবাস ইতিপূর্বে হয় নাই। না না। তো এবছরে যে পরিমাণ চাষবাস শুরু হয়েছে, বিভিন্ন পেঁয়াজ, রসুন, টমেটো, কুয়াশা, বিভিন্ন রকম সবজির চাষ এই বছর কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে। তো তোমার মাথার মধ্যে কি খেললো যে তুমি আসলে এই টমেটোর মধ্যে ঢুকে পড়লা, এবং টমেটোর ফুল প্রসেস, মানে কিভাবে তুমি এটা শুরু করলে এবং এ পর্যন্ত কি কি প্রক্রিয়ার মাধ্যমে তুমি গাছে অলরেডি মনে করো টমাটুম ধরে ফেলাইছো ভাই। ঠিক আছে, এইগুলো মনে করো দর্শক এই জাদুকরী শক্তিটাই ডিজাইন চায়। ঠিক আছে, এবং তারাও কিন্তু এই কাজে কিন্তু উদ্বুদ্ধ হতে চায়। তো তুমি যদি তাদেরকে একটু সুন্দরভাবে বলতে যে আসলে পুরো প্রক্রিয়াটা কি, তাহলে আমার দর্শক একটু উপকৃত হতো। আমি আসলে এই প্রসেসে ঢোকার আগে বিগত 1 থেকে 1.5 বছর আগে, 1.5 বছর আগে থেকে আমি মানে পরিকল্পনাটা শুরু করি। এর ভিতরে আমি অন্য বেশ কিছু প্রজেক্ট করছি, যেমন বায়োফ্লক করছি, জমিতে পুকুরে মাছ চাষের ব্যাপারেও কাজ করছি, কিন্তু কোথাও কোনো সুফল পাই নাই। তো তারপরেও হাল ছাড়ি নাই, যে কোনো না কোনো কিছু করার উপরেই আছি। আর আমার ফার্স্ট টার্গেট ছিল যে এই টমেটোটা আমি বর্ষার মৌসুমে করব, কিন্তু আশানুরূপ কোনো জায়গা না পাওয়ার কারণে আমি বর্ষাতে করতে পারি নাই। তো তখন চিন্তা করলাম যে আসলে আমি তো কখনো করি নাই, তাহলে কি করা যায়। নিজের যেহেতু একটু জমি আছে, তা আনফরচুনেটলি এই জমিতে এই যে দেখেন চতুর সাইডে, একটু ক্যামেরাটা ঘোরান, চতুর্থ সাইডে শুধু ঘাস, কারণ আমাদের এলাকাটা হচ্ছে হলো গরু প্রবণিত এলাকা।
এই জমিতে ধান চাষ হতো। তো হঠাৎ করে আমাকে বলা হলো যে এই জমিতে পানি দেওয়া হবে না, তোমার জমি তুমি যা খুশি তা করতে পারো। তো তখন চিন্তা করলাম তাহলে কি করা যায়। তাহলে আমি নিজে একটু উদ্যোগ নেই, দেখি নিজের জমিতেই অল্প একটু করে করি। এখন অল্প একটু করে করতে আসতে যখন আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম এগ্রো ওয়ানের, আচ্ছা তখন দেখলাম যে আসলে এটা কষ্ট করাই যদি একটু বড় পরিসরে করা যায়, তাহলে বাজারটা যদি তকদিরে মিলে যায় তাহলে খারাপ হয় না। আচ্ছা। আর বেশি করে না করলে পরে হয় কি, মানে অবহেলাটা চলে আসে বেশি। কতটুকু জমি এখানে আছে? এখানে জমি আসে টোটাল 24%। আমি টমেটো করছি 21% জায়গাতে। টমেটোর চারা পাইলা কই থেকে? টমেটোর চারা আমি এগ্রোওয়ানের সহযোগিতায়, এগ্রোওয়ানের যে ইয়া আছে, কি নার্সারি আছে বগুড়াতে, ওখানে গিয়ে নিয়ে আসছি। এখানে 2400 চারা আছে। চারা তুমি এটা কই থেকে আনছো বললা? বগুড়া এগ্রোওয়ান। আচ্ছা, চারাগুলো সেখান থেকে সংগ্রহ করা হয়েছে? হ্যাঁ, তুমি চারাগুলো মানে বীজ থেকে চারা বানাও নাই? না না না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর? ওনাদের সহযোগিতায় আমি মালচিং পেপার, তারপরে বীজ, তারপর বীজ তো না, চারা আর কি। মালচিং পেপার কোনটা? মালচিং পেপার হচ্ছে যে পেপারটা নিচের যে পলিথিন, হ্যাঁ, যে পলিতে দেওয়া হয়েছে এটা, হ্যাঁ, এটাকে মালচিং পেপার বলে না? হ্যাঁ, মালচিং পেপার। ঠিক আছে, তারপর? আর এর যে শিডিউল স্প্রে, এটা হচ্ছিল সবচাইতে মুখ্য একটা বিষয়, যে প্রতি 4 দিন পর পর 5 দিনের মাথায় এর শিডিউল স্প্রে থাকে, যেটার আমি টোটাল স্প্রেটা ওনাদের কাছ থেকে আমি শিডিউল এবং প্লাস স্প্রে আচ্ছা এটা আমি কিনে নেই। আচ্ছা, কিনে নেওয়ার পরে এখন যেমন গতকালকে আমি স্প্রে করছি এখানে ছত্রাকনাশক, যদি 4 থেকে 5 দিন অথবা সর্বোচ্চ 7 দিনের মধ্যে যদি ফাঙ্গাস নাশক ইয়া দেওয়া না হয়, স্প্রে না দেওয়া হয়, তাহলে কি হবে, মানে ফুল ঝরে যাবে। আমি দেখাই, যে এখানে দেখেন একটু ক্যামেরাটা, দেখেন যে এই ফলটা সেট হলো না। আচ্ছা আচ্ছা, এই ফলটা সেট না হওয়ার কারণ হচ্ছে যে পিজিআর, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা যদি ব্যবহার না করা হয় তাহলে ফল সেট হবে না। আর গুটি যদি চলে আসে একবার, সেক্ষেত্রে মানে ভয়ের সম্ভাবনা কম থাকে। আচ্ছা আচ্ছা, আর গুটিটা আসার আগে থাকে সবচেয়ে বড় ভয়, যেটাকে বলা হয় আগাম ধসা। আচ্ছা, এই আগাম ধসাটাকে ইয়ার জন্য, রোধ করার জন্য আপনার হলো ম্যানকোজেব নামে এক ধরনের স্প্রে পাওয়া যায়, ওগুলা দিতে হয়, যেটা গতকালকে দেয়া হয়েছে। আমি লক্ষ্য করলাম যে কিছু ইয়া হয়েছে, সমস্যা হয়েছে। হ্যাঁ, কালকে স্প্রে করছি। আর আমার টমেটোর বয়স হচ্ছে বর্তমান হলো 66 দিন। 66 দিন? হ্যাঁ। আচ্ছা, 66 দিনে এর আগে আমি একবার পাতা কাটছি, বাইরে দিছি, আবারও ভরে গেছে। এখন আবারও যে ফুলগুলা আছে এবং ভিতরে কিছু ফল আছে, আচ্ছা, যদি পাতা কেটে না দিই তাহলে ফলে রোদ লাগবে না, কালার আশানুরূপ আসবে না। আচ্ছা আচ্ছা, এবং যে ফুলগুলা আছে সেগুলো থেকে ফলগুলো বড় হবে না। আচ্ছা, এই জন্য তুমি আজকে আসছো পাতা কাটতে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর? এখন এইখানে পাতা কাটতে আপনার মিনিমাম 5 দিন সময় লাগবে। আমার 12টা লাইন আছে। কত ডিসিমাল বলছিলা? এনে 21%তে। 21%? পাতা কাটতে তোমার 5 দিন চলে যায়? হ্যাঁ, মিনিমাম। আচ্ছা আচ্ছা, মোট কথা প্রত্যেকটা গাছে যদি আমি 1 মিনিট করে ধরে, তা 2400 মিনিট লাগবে। বুঝতে পারছি। আর এটা লাগবে। আর এখন বেশি সময় লাগার কারণ হচ্ছে যে ফুল আছে, ফল আছে, এগুলো দেখে কেটে বের করতে হয়। তা তোমার এখান থেকে আসলে কি, মানে তোমার কাজ করে তুমি কি বুঝতে পারছো এখান থেকে? কি তুমি আশানুরূপ একটা ভালো কিছু আশা করতেছো? আসলে আমি যখন এখানে টার্গেট নেই, তখন টার্গেট ছিল যে আমার 3 কেজি, যে পার গাছ থেকে আমি 3 কেজি পাবো। তো গাছের যে পরিস্থিতি এবং ফুলের এবং ফলের যে সম্ভাবনা, তাতে আমার মনে হচ্ছে 5 কেজি প্লাস হবে। আচ্ছা, আর বাজারটা আমি যখন কাউন্ট করেছিলাম যে হয়তো মিনিমাম বাজার আমি 30 টাকা পাবো, কিন্তু আমার ফল যে সময়টাতে নামবে ওই সময়ের বাজারটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে আমাদের এলাকা ভেজে দেখা যায় যে ওই 10 টাকা, 15 টাকা, বা কোনো কোনো সময় 5 টাকাও যায়। তার মানে এভারেজ আমরা ধরে নিলাম 10 টাকা। হ্যাঁ, এভারেজ আমার 10 টাকা করে হয়তো আসবে। তবে আমি যদি 10 টাকাও আল্লাহ আমাকে মিলায়, ও থেকে আমার পার কেজিতে খরচ যাবে মিনিমাম 1 থেকে 1.5 টাকা। আচ্ছা, তাহলে আমি পাচ্ছি কত? 8.5 টাকা। 8.5 টাকা। 8.5 টাকা পাইলেই এবং ফল যদি আল্লাহ আমার খেতে রাখে, আর বাজার যদি আমি 8.5 টাকা খরচ বাদে পাই, আমার লস আসবে না। মানে কাউন্টিং যেটা বলে আর কি। বুঝতে পারছি। তোমার যে ব্যক্তিগত একটা কাউন্টিং আছে, হ্যাঁ হ্যাঁ, সেই কাউন্টিং থেকেই তুমি বলছো। এটা হলো সবচেয়ে লো কাউন্টিং এটা। তো আসলে মানে তোমার এই চাষ দেখে যদি অন্যরা যদি এই টমেটো চাষে উদ্বুদ্ধ হয়, সেক্ষেত্রে যদি তোমার সহযোগিতা তারা কামনা করে, তাহলে কি পাওয়ার সম্ভাবনা আছে? আসলে এখানে কি বলবো,
আমি নিজেই যেখানে নতুন, সেখানে আমার নিজেরই শেখার অনেক কিছু আছে। এই সূত্র ধরে আসলে অন্যদেরকে সহযোগিতা করা, আশানুরূপ ওইভাবে আমি যেখানে কিছুই জানি না সেখানে আসলে অন্যকে টিচ দিতে আমি অক্ষম। তবে হ্যাঁ, একটা বিষয় কি, যে যেহেতু আমি যোগাযোগ করছি নিজ উদ্যোগে এবং নিজে, অন্যের কারো সহযোগিতা ছাড়াই কিন্তু আমি এত দূর পর্যন্ত কিন্তু আমি দৌড়াদৌড়ি করছি। এখন এই যে আমার লাইন কার্ড গুলো চেনা আছে, কিছু সুবিধা অসুবিধা গুলো আছে, আমি যেই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করেছি সেগুলো হয়তো বা আমি তাদের সাথে শেয়ার করতে পারি বা ওই সূত্র ধরে তাদেরকে সহযোগিতা করতে পারি। তো যাই হোক, আমার খালাতো ভাই কিন্তু আপনাদেরকে সবকিছুই বললো। আসলে সে এখান থেকে ফলনটা না পাওয়া পর্যন্ত আসলে আপনাদেরকে সেভাবে সাজেস্ট তার আসলে করতে চাচ্ছে না, কারণ এখান থেকে যদি সে নিজেই সফলতা না পায় তাহলে কিন্তু অন্যকে সাজেস্ট করার কোনো না মানে না হয় না। ঠিক আছে। তো দেখুন, এখানে কিন্তু আশেপাশে কিন্তু বিভিন্ন রকম কিন্তু পেঁয়াজ, রসুন এবং পাশে কিন্তু ভুট্টার ঘাস দেখতে পাচ্ছেন। এর কারণটা হচ্ছে কি, আমাদের এলাকাতে আসলে গরু প্রধান এলাকা, তো যার কারণে কিন্তু এদিকে ঘাসের পরিমাণটা সবচেয়ে বেশি, মানে ঘাসটাই বেশি বপন করা হয়। আর এর কারণে কিন্তু অধিকাংশ জায়গাতে কিন্তু গত বছরেও কিন্তু এই ঘাস কিন্তু বোনা হয়েছিল, বাট রিসেন্ট কিন্তু আসলে আমাদের দেশে গরুর সংখ্যা একটু কমে যাওয়ার কারণে, আমাদের দেশে বলবো না, মানে আমাদের অঞ্চলে গরুর সংখ্যা একটু কমে যাওয়ার কারণে কিন্তু মানুষ এই ঘাসের পরিবর্তে কিন্তু এখন বিভিন্ন রকম সবজি চাষের দিকে তারা কিন্তু মনোনিবেশ করেছে। এবং অনেকেই কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি আলু চাষ করেছে, পাশাপাশি টমেটো, পেঁয়াজ, রসুন, বিভিন্ন জিনিস কিন্তু আমাদের অঞ্চলে চাষ হচ্ছে। আর এই পরিবেশটা দেখে না ভাই, আমার মানে অন্যরকম একটা ভালো লাগছে। এলাকাটাকে আসলে নতুন রূপে, নতুন ভাবে আমি আসলে দেখে আমার খুবই ভালো লাগছে যে এলাকার মানুষ যে তাদের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করেছে, যে ঘাস আর ধানের মধ্যে ডুবে থাকলে চলবে না, ঘাস এবং ধানের মধ্যে ডুবে থাকলে চলবে না। আমাদের জীবনের যদি উন্নতি করতে হয়, আমাদের কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি জমি আছে। এমনও মানুষ আছে ভাই যাদের জমি আছে 5 বিঘা 6 বিঘা, ওই ধান আর ঘাস বনেই শেষ। আর কোনো রকম তারা পরিশ্রম করতে চায় না, কোনো রকম চাষাবাদের সাথে তারা কিন্তু ইনভলভ হতে চায় না, নতুন কোনো উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করতে চায় না। কিন্তু এই বছরে কিন্তু আমি এই আমাদের গ্রামে এসে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম সবজি চাষের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করেছে। এটা দেখে আমি খুবই ভালো লাগছে, কারণ এলাকার পরিবর্তনের নতুন একটা সম্ভাবনার দ্বার কিন্তু তারা উন্মোচন করার চেষ্টা করছে এবং শুরু করেছে। সেটা দেখে আমি খুবই অভিভূত হয়েছি। তো কি বলবো, আমি আমার এলাকার, আমার গ্রামের মানুষদের প্রতি মানে এতটুকুই বলবো যে আপনাদের যার যে পরিমাণ জমি আছে, ঠিক আছে, এটা শুধু আপনার খাবার ধান, মানে আপনাদের সারা বছরে যতটুকু পরিমাণ আপনাদের চাউল হলে চলে সেই পরিমাণ ধান উৎপাদন করে বাকিটা জমিতে আপনারা যদি বিভিন্ন রকম টমেটো, শসা, আপনার কুয়াশা, পেঁয়াজ, রসুন, আলু, বিভিন্ন রকম কিন্তু সবজি আছে, এই সবজিগুলো যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ধানের তুলনায় কিন্তু অধিক বেশি কিন্তু এখান থেকে আপনারা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এটা থেকে কিন্তু আপনাদের জীবনের মোড়টা কিন্তু আপনারা ঘুরিয়ে নিতে পারেন, আপনাদের জীবনের চাকাটা কিন্তু ঘুরিয়ে আপনাদের জীবনকে কিন্তু আরো উন্নত করতে পারেন। তো যাই হোক, সবার সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি সাদ্দাম হুসাইন আমার খালাতো ভাইয়ের টমেটোর বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।